পরিমিতি নিয়ে তোমাদের 16.1 থেকে 16.4 পর্যন্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে। সাধারণত বোর্ড পরীক্ষায় পরিমিতি থেকে এবারে যে 3টা প্রশ্ন আসে একটা বোর্ডে, চিন্তা করতে হলে কত ইম্পর্টেন্ট। ওকে, তো পরিমিতির অঙ্কগুলো আমরা যদি ক্লিয়ার না থাকি বেসিকটা, তাহলে কিন্তু প্রবলেম হয়, কারণ এগুলো তো অনেক বড় থাকে মূলত। আর একটা বিষয় হচ্ছে পরিমিতির অঙ্কগুলো আমরা যখন করব আমরা চেষ্টা করব কত কম সময়ে করা যায়। যদি আজকে আমার ভিডিও দেখার পর তোমাদের মনে হয় যে কিছু জিনিস শিখতে পারছো, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা, ভিডিও ভালো লাগলে লাইক করবা। ওকে, তো আমরা এখন চলে যাই সরাসরি অঙ্কে। আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব কম, মানে একটু বুঝবো। সূত্র তো ছোটো ছোটো সূত্র কিছু প্রয়োগ করবই, কিন্তু সাথে আমাদের খেয়াল থাকবে যত বেশি আমরা বুঝতে পারি আর একটা ক্যালকুলেশন কত ছোট করে আমরা করতে পারি। ওকে, তো আজকের ভিডিওটা আমরা তাহলে শুরু করি। এখন প্রথমে যে বলছে একটা ট্রাপিজিয়ামের বাহুদ্বয় 32 ও 64 মিটার এবং ক্ষেত্রফল 768 হলে এর উচ্চতা কত। তো আমার কাছে একটা ট্রাপিজিয়াম থাকে, তোমরা জানো ট্রাপিজিয়ামের উপরে নিচে সমান্তরাল দুইটা বাহু থাকে, ওইটা দুইটা বাহুর দৈর্ঘ্য এত দেওয়া আছে এবং ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো আমরা ক্ষেত্রফলের সূত্রটা জানি ট্রাপিজিয়ামের। ক্ষেত্রফল সূত্র কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু এইচ ইন্টু তোমার দুইটা বাহু যে যোগফল, আমি সরাসরি দুইটা বাহুর যোগফল লিখে দেবো, মানে আমরা অঙ্কগুলো করবো দ্রুত। ওকে, এটা দেওয়া আছে 768, তার মানে আমার ক্ষেত্রফল দেওয়া আছে, তো এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আর ক্ষেত্রফল ইকুয়াল টু 768। এই হচ্ছে আমার অঙ্ক। এখান থেকে আমার মান দেওয়া আছে, আমরা শুধুমাত্র এইচ এর মান বের করবো। তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু সমান্তরাল দুটো বার যোগফল ইকুয়াল টু ক্ষেত্রফল। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে আমরা এই লাইনটা লিখলাম। এখন বাকি অংশটা পুরোপুরি ক্যালকুলেটর করবো। কী করে করবো দেখো, আমি প্রথমে 64কে 32 দ্বারা যোগ করবো। তো 64 যোগ 32, এটা বারবার খাতায় তুলবো না, 32 এগুলো 96 হচ্ছে তা না, 96টা থাকলো। এটা 2 দ্বারা ভাগ আছে, তাকে আমি 2 দ্বারা ভাগ দিয়ে দেবো, ভাগ 2, আনসারকে 2 দ্বারা ভাগ করলে পাবো 48। তাহলে এই পুরোটা অংশে আমি 48 পাইছি। এইচ তো তার জায়গায় আছে, 48টা ওই পাশে চলে যাবে, গুণাকার আছে এটা এইচের সাথে, ওইটার পারে গেলে 700, এবার লিখবো 768 ভাগ অ্যান্সার, ওই যে অ্যান্সারের মধ্যে যেটা আছে 48 মেবি, তো এটা দিলে আমরা পাচ্ছি 16। তাহলে এইচ ইকুয়াল টু পেলাম আমি 16। তো আমার কথা থাকবে যে দেখো আমি অনেকগুলো লাইন লিখি না, তো এইচ ইকুয়াল 16 আমি লিখবো না, আমি সরাসরি যখন আমার অ্যান্সার থাকবে আমি অ্যান্সার থেকে ওটা দাগায় ফেলবো আমার পরীক্ষায়। তাহলে আমি মাত্র একটা লাইন লিখলাম, ঠিক আছে। আর অনেকে তোমরা যারা আরও এক্সপার্ট, তোমাদের একটা লাইনও লেখার দরকার নেই, সব পুরোটাই হবে ক্যালকুলেটারের মধ্যে, হাফ ইন্টু দুইটা যোগফল, এটা এরকম মনে মনে হবে, ঠিক আছে। তো আমাদের প্রথম অঙ্কটা শেষ হলো, আমি এখানে একটু ফাঁকা রাখছি জাস্ট ক্যালকুলেট করার জন্য। তো আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। আশা করি তোমার প্রথম অঙ্ক ক্লিয়ার, মানে যেটাই দেওয়া থাকুক ওই সূত্রটা শুধু অ্যাপ্লাই করবো। আমাকে যদি দেওয়া থাকতো একটি ট্রাপিজিয়ামের বাহুদ্বয় এত, এর উচ্চতা এত, ক্ষেত্রফল কত, তখন আমি লিখতাম হাফ ইন্টু উচ্চতা মানে এইচ ইন্টু দুইটা বাহুর যোগফল ইকুয়াল টু অ্যান্সার, এটা হতো। 2 নম্বর অঙ্কে দেখি আমরা এ বি সি ডি একটা চতুর্ভুজ অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমার কাছে আছে এমন একটা চতুর্ভুজ অ্যাকচুয়ালি, আমি একটু ক্লিয়ারলি যদি বড় করে আঁকাই, তো আমার কাছে এই যে একটা চতুর্ভুজ আমার কাছে আছে, এটা হচ্ছে এ বি সি ডি, এটা চতুর্ভুজ আছে। ও এটা বলছে যে এর কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি সি ডি, সরি একটা বৃত্ত আছে অ্যাকচুয়ালি, এই যে এমন একটা বৃত্ত আছে। ওকে, তো এই বৃত্তের মধ্যে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র আটকে আছে, এরকম একটা বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র আছে। এ বির মান দেওয়া আছে 8, এটার মান দেওয়া আছে 8, এটার মান দেওয়া আছে 6। তো এগুলো তোমার অঙ্কে দেওয়া থাকবে, তোমার এগুলো কিছু শুরু হয় না অঙ্ক, তুমি এখন অঙ্ক শুরু করো। তোমাকে বলছে যে গাঢ় অংশের ক্ষেত্রফল কত। তো এই যে গাঢ় অংশটা মানে আয়তক্ষেত্রের বাইরে বৃত্তের বাকি যে অংশটা গাঢ় অংশটা, ঠিক আছে, এই গাঢ় অংশের ক্ষেত্রফল। তার মানে আমরা কি করব, প্রথমে আমরা এইসব অঙ্কের ক্ষেত্রে প্রথমে একটা বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করব। ওকে, সেখান থেকে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমরা গাঢ় অংশটা পাবো। ধরলাম পুরো বৃত্তটা ছিল গাঢ়, তার মধ্যে একটা আয়তক্ষেত্র মাঝখানে অবস্থান করছে, তো আমি বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রটা বাদ দিব। তো দেখি কি কি তথ্য আছে আমার কাছে। দেখো ভিতরে যে আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে দেখি কত। দেখো এটার দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হলো 6, তাহলে আয়তক্ষেত্র ইকুয়াল টু 48 বর্গ মিটার। ওকে, আয়তক্ষেত্রের কাজ শেষ, বর্গ সেন্টিমিটার। এবার আমি বৃত্তের ক্ষেত্রফলটা কী করে নির্ণয় করবো, আমার তো বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। এখন আমার ভাবতে হবে আমি পায়ের মান জানি 3.1416, কিন্তু আমি এই বৃত্তের তো ব্যাসার্ধ এখানে দেওয়া নাই। একটু বুদ্ধি কিন্তু সবসময় খাটাতে হবে, যে আমার এখানে বৃত্তের ব্যাসার্ধ থাকলে আমি পাই আর স্কোয়ার লিখে দিতে পারতাম। এই যে বৃত্তটা, এই বৃত্তটা দেখো যে যখন আয়তক্ষেত্রটা টাচ করছে বৃত্তটা কিন্তু কোণে প্রত্যেকটা জায়গায় টাচ করছে। দেখো তাহলে এই যে এটার কোণ আর এটার কোণ, এই যে পুরোটা এই কোণ বরাবর কিন্তু বৃত্তটা অ্যাকচুয়ালি ওই আয়তক্ষেত্রের কর্ণ।
এই আয়তক্ষেত্রের কর্ণ যা ওই বৃত্তের ব্যাস হলো তা। তাহলে কর্ণ কি বললাম, এই কর্ণ ইকুয়াল টু ব্যাস, কথা ক্লিয়ার। কিন্তু আমি যখন সূত্রে মানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো, আমার তো ব্যাস লাগবে না, আমার লাগবে ব্যাসার্ধ। তাহলে কি আমি যে ব্যাসটা নির্ণয় করব তাকে আমি 2 দ্বারা ভাগ করব, তাহলে আমি পাবো ফাইনালি ব্যাসার্ধ পাবো। ওকে, তাহলে প্রথম আমার কাজ থাকবে, আমার কর্ণ লাগবে, কারণ এই যে কর্ণটা, এই কর্ণটা হলো বৃত্তের ব্যাস, ওই ব্যাসটাকে আমি 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাবো। তারপরে পাই আর স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার দিলে আমি বৃত্তের ক্ষেত্রফল পাবো। ওই বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ দেবো। কাজ কিন্তু 2-3টা কাজ এখানে রয়ে গেছে। তো আমরা আমাদের এমসিকিউ আমরা দ্রুত করবো। কী করে করবো দেখি। আমি যখন এটা পাবো, এখানে একটা তোমার এই যে সমকোণী ত্রিভুজ হচ্ছে, আমরা জানি অতিভুজ স্কোয়ার। অতিভুজ মানে কি এসি স্কোয়ার না, অতিভুজ স্কোয়ার কিন্তু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি হচ্ছে এবি স্কোয়ার প্লাস লম্ব মানে বিসি স্কোয়ার। তুমি এবি স্কোয়ার মান দাও, এবি স্কোয়ার মানে হতো 8 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে 6 স্কোয়ার। 8 স্কোয়ার মানে কত 64, 6 স্কোয়ার মানে 36, 64 আর 36 মিল হয় 100। তাহলে এসি স্কোয়ার যেটা, এসি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছ 100। তাহলে এসি ইকুয়াল টু কত পাবো, 100কে যদি তুমি রুট করো তাহলে পাবো 10। এই যে এটা এটার কর্ণের মান হচ্ছে 10, কর্ণের মান 10 মানে আমি বৃত্তের ব্যাস পেলাম 10। ব্যাসকে আমি 2 ভাগ করব, 2 ভাগ করলে এটা হবে 5, এটা হবে 5। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু পেলাম আমি 5। বৃত্তের ব্যাসার্ধ আমি 5 পাইছি। বৃত্তের ব্যাসার্ধ 5 পাওয়া মানে বৃত্তের ক্ষেত্রফল কত 3.1416 হচ্ছে পায়ের মান, পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত 5 স্কোয়ার। আমি 5 স্কোয়ার দিলাম, তাহলে আমি পেলাম কত 78.54। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ দেবো, এটা বিয়োগ দেবো 48। এই যে পেলাম 30.54। আমি এক শ্বাসে অঙ্কটা করছি, ঠিক আছে। তো এটা পেলাম কত আমরা 30.54 যেটা। তো আমার কথা থাকবে কি যে আমি কীভাবে দেখালাম, আমি 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 দ্রুত কেন করতেছি, কারণ তোমাদের এটা দ্রুত করতে হবে, এত টাইম নষ্ট করার সুযোগ নাই। আমার ভাবতে হবে যে আমি একটা বৃত্তের ব্যাসার্ধটা কই থেকে পাবো। বৃত্তের ব্যাসার্ধ মানে ওই আয়তক্ষেত্রের কর্ণ। যদি এটা আয়তক্ষেত্র না, এটাকে বর্গক্ষেত্র হতো তাও হতো, কথা ক্লিয়ার। তো আমরা এখান থেকে মূলত কর্ণের মানটা পিথাগোরাসের সাহায্যে বের করছি, তোমরা আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখানেও এটাও শেষ হয়ে গেল আমাদের। আমরা 3 নম্বর অঙ্কে আসি। 3 নম্বর অঙ্কেও সেম কাহিনী বলছে, একটা আয়তক্ষেত্র দিয়ে রাখছে। তো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বেসিক থেকে আমরা আসলে আগাতে হবে, ঠিক আছে। আমাদের যখন একটা এমসিকিউ করব, এখানে আমি চিত্রটা একটু বড় করে দেখাই। এই যে এমন চিত্রটা অ্যাকচুয়ালি, ওকে, একটা আয়তক্ষেত্র আছে, এবার ওদের কর্ণ দেখো এবার গুণ হয়েছে। আমরা জানি বইতে আয়তক্ষেত্রের কর্ণের মান সমান। এই যে এখানে একটা ওপি, এই যে এটা এখানে গেছে, ওকে। তাহলে এ বি সি ডি এই হচ্ছে আমার চিত্র। এখানে বলছে দেখো আয়তক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও, এই হচ্ছে ও। ওপি ইকুয়াল টু 4, আমার কাছে ওপি ইকুয়াল টু 4 এটা আছে, আমি দিলাম। ও এ ইকুয়াল টু 5, ও এ কোনটা দেখো তো, ও এ এটা, ও এ ইকুয়াল টু 5 বলছে। আচ্ছা ও এ ইকুয়াল টু যদি 5 হয়, দেখো তো আমার আয়তক্ষেত্র কর্ণের মান সমান না, এটা যদি 5 হয় তাহলে এটা তো 5 হবে, ও সি ইকুয়াল টু 5 হবে। আমি লিখে দিলাম, আমার লাগলে লাগবে, না লাগলে নাই, ওকে। বিসি ইকুয়াল টু কত, বিসি মানে কোনটা, বিসি হচ্ছে এই যে আমার এইটার মান লাগবে, ওকে। দেখো এবার তা আমার কাছে এইটার মান 5 আছে, ওকে। তো এইটার মান 5 আছে। আয়তক্ষেত্রে কর্ণের মান তো সমান, আয়তক্ষেত্রে কর্ণের মান সমান মানে কি আয়তক্ষেত্রে এসির মান যা ওই বিডির মান তো তাই। এরা যদি দুজনে মিলে 10 হয় তো এরা দুজন মিলে 10 হবে। ও যদি 5 হয় তো ও 5 হবে, ও 5 হবে। দেখো আমি সব তুলে দিলাম, আমি এবার তুলে দিই। আমার লাগবে কি, আমার লাগবে কিসের মান জানি, বিসি এর মান লাগবে, ওকে। আমার এই বাহুটার মান লাগবে, বিসি এর মান। তো বিসি এর মান দরকার আমার কাছে। তো আমার কাছে দেখো এখানে এই যে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ থেকে আমি কিন্তু এটার মান বের করতে পারবো, ওকে। সমকোণী ত্রিভুজ অথবা এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, আমি ইচ্ছা করলে এখান থেকে এই বাহুটার মান বের করতে পারবো। কি করে বের করবো, পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার। এই সমকোণীর প্রেক্ষিতে এটা হলো অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মানে 5 স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা ভূমি হচ্ছে কি পিসি, তো পিসি এর স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কত, লম্ব স্কোয়ার মানে এইটা হচ্ছে লম্ব স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে দেখো 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25। তাহলে পিসি স্কোয়ার কত পাচ্ছ, পিসি স্কোয়ার মানে কত 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে কি 25 থেকে যদি 4 স্কোয়ার 16 বাদ যায় তাহলে থাকে 9। তাহলে পিসি স্কোয়ার যদি হয় 9, তাহলে পিসি ইকুয়াল টু কত হবে, রুট 9কে রুট করলে তুমি 3 পাবা। তাহলে পিসি ইকুয়াল টু তুমি 3 পাইছো। তুমি পিসি 3 পাওয়া মানে কি, এটা 2 ভাগ করলো না এটাকে, এটা যদি 3 হয় তাহলে এটাও 3 হবে। পিসি ইকুয়াল টু 3, তাহলে পিবি ইকুয়াল টু কত 3, আমার বিসি দরকার। তাহলে 3 + 3 6 হলো আমার বিসি 6।
তো আমি এখান থেকে কিন্তু পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি। ওকে, আর অনেক থিওরি থাকতে পারে, অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে। তো আমার যে ব্যাখ্যাটা, আমি হচ্ছে এই ব্যাখ্যাতেই সবসময় অঙ্ক করে থাকি। আমার যেটা লাগবে না আমি সব কিছু ডাটা তুলে দিই, আমি অঙ্ক করে ফেলবো। ওকে, আর এইসব বিয়োগ টিয়োগগুলো এগুলো খাতায় তো তোলার দরকার না, এগুলো মুখে মুখে করতে হবে। যে 5 স্কোয়ার এগুলো পিসি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার 16, তো পিসি স্কোয়ার এগুলো 16 মাইনাস তো 9, 9কে রুট করে 3, সরাসরি 3 নিয়ে চলে আসবা। তো এটার মান 3 পেলে এটার মান 3, 3 3 6। ওকে, তো আমরা এটা পেলাম কত উত্তর? আমাদের উত্তর হলো 6। এটা আমাদের 3 নম্বর শেষ। ওকে, 4 নম্বরে দেখি কি বলছে। 4 নম্বরে বলছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। তো আমার কাছে একটা বর্গ আছে, তার একটা বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। এই যে আমার কাছে একটা বর্গ আছে, তো বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য x। কথা ক্লিয়ার? তো বর্গের একটা বাহুর দৈর্ঘ্য x থাকলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? বর্গের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের কর্ণের ক্ষেত্রফল মানে কি? √2x। এখানে a থাকলে √2a হতো √2x। √2x কইতে আসে ওই যে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। মানে এটা যদি তুমি চিন্তা করো যে কর্ণ দিলাম ab, ওকে, তাহলে কর্ণ মানে কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি মানে x স্কোয়ার প্লাস লম্ব মানে কত? এখানে আরেকটা x স্কোয়ার। এই ত্রিভুজের ক্ষেত্রে, ওকে, এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে হচ্ছে সমকোণ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে পাচ্ছ এখানে 2x স্কোয়ার ab স্কোয়ার। তাহলে ab ইকুয়াল টু কত? √ দাও এটাকে, ইকুয়াল টু √2, আর x স্কোয়ার রুট কেটে গেলে √x থাকে। ওকে, তা মোট কথা √2x। আমরা এটা মুখস্থ রাখবো। বর্গক্ষেত্রে কর্ণ মানে √2a অথবা √2x। আমার বাহুর মান যা থাকবে তাই। এটা হলো কর্ণ। আমাকে বলে নাই কর্ণের মান কত, আমাকে বলছে কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। আমি এটাকে বর্গ করব, তার ক্ষেত্রফল কত সেটা, এটাকে বর্গ করে দাও। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, √2 এর স্কোয়ার করলে কত হয়? স্কোয়ার রুট কেটে 2 থাকে, আর এক্সকে বর্গ করলে হবে x স্কোয়ার, এই যে 2x স্কোয়ার। তাহলে কোনো বর্গের এক বাহুর উপর বর্গের কোনো একটা বর্গ একটা বাহুর দৈর্ঘ্য x হলে কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত? এই 2x স্কোয়ার। ওকে, আমি যেটা বলছি যে যদি তোমাদের এটা ক্লিয়ার না থাকে তোমরা রেজুলেশনটা বাড়িয়ে দাও। ওকে, তোমাদের রেজুলেশনটা বাড়িয়ে দিলে তোমরা ক্লিয়ার পাবা, কারণ আমার ক্যামেরা রেজুলেশন ঠিক আছে। ঠিক আছে, তোমরা তোমাদের ভিডিও রেজুলেশনটা ঠিক করে উপরে ডান পাশে দেখবা রেজুলেশন বাটন আছে ইউটিউবে। ওকে, আমরা তাহলে 5 নম্বরে চলে আসি। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ত্রিভুজের উচ্চতা কত? ওকে, আমরা তাহলে এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা নিয়ে কথাটা তো বলি। তাহলে কিছু একটা আমি প্রাসঙ্গিক অনেক কিছুই বলবো, যে একটা সমবাহু ত্রিভুজ মানে কি। এই হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ। আমি তোমরা চেষ্টা করো যত কম সময় লেখা যায়। এক সময় বাহুর দৈর্ঘ্য 4, প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, দেখো এমন না 4, ত্রিভুজের উচ্চতা কত? আমরা কী করে উচ্চতা নির্ণয় করবো? আমি মাঝখানে একটা লম্ব দিয়ে দেবো, এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া মানে কি? এটা এই নিচের বাহুটা 2 ভাগে ভাগ হয়ে গেল, 4 হয়ে গেল 2 2। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এখানে কি পাচ্ছি, যে এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি বলি অতিভুজ স্কোয়ার মানে 4 স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার মানে 2 স্কোয়ার, এটা অর্ধেকটা ত্রিভুজ ভাবতেছি। ওকে, 4 স্কোয়ার টু ভূমি কত? 2 স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে কি? এই লম্বটা যেটা আমি নির্ণয় করে ধরলাম, লম্বের মান আমি x ধরলাম। ওকে, x স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে 16, আর 2 স্কোয়ার মানে কত হয়? 2 স্কোয়ার মানে হচ্ছে 4। 16 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকে 12। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু তুমি কত পাচ্ছ? এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 পাচ্ছ। ওকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 12, তাহলে এক্স ইকুয়াল টু কত? √12। ওকে, এক্স ইকুয়াল টু তোমার √12 তুমি পাইছো। তো উচ্চতা কত? উচ্চতা হচ্ছে তোমার √12, এটাই তো, তাই না? তাই তো হওয়ার কথা। এবার √12 দেখি কোথায় আছে, হাসি কিনা দেখি। √12 অ্যাকচুয়ালি কত? তাই তো হওয়ার কথা অ্যাকচুয়ালি। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার? এটা আমি তাহলে 2 2 হয়ে গেছে, উচ্চতা আমার লাগবে। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার 4 স্কোয়ার 16 এগুলো ভূমি স্কোয়ার 2 স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এক্সকে দিলাম, এই 16 স্কোয়ার থেকে 12, √12। ওকে, √12 দেখি কত হয়? √12কে অবশ্য লেখা যায় √4 × 3 এভাবে লেখা যায়, তাও তো 2√3 হয়। দেখিস তো 2√3 আছে কিনা অ্যান্সারে? 2√3 আছে অ্যান্সারে। ওকে, দেখো এই √12কে তুমি যদি এই ভাঙানিটা না পারো, √12 মানে কি? 4√3, এটাকে 4কে মানে রুট দিলে 2 হয়ে গেছে, √3। তো তুমি যদি √12 মানটা √12 সরাসরি 12 লিখে দাও,
তাহলে তুমি পাচ্ছ 3.46। তুমি অ্যান্সারে দেখবা কোনটার মান 3.46 আসে, এই তিনটার মান বসাবা ক্যালকুলেটারে। 3.46 কোনটার মান? এটা তো 20, 3.46 হবে না, এটা 12 হবে না, এটা 8, 3.46 দেখি তো 8√3 3.46 হবে না, কারণ এইটার সাথে একটা বড় কিছু, একটু টেকনিক আসলে ব্যাপারটা দেখো যে আমি পাইছি 2√3, মানে অ্যাকচুয়ালি 2^12 পাইছি, 2^12 আমি পাইলাম কত 3.46। তাহলে তোমার ভাবতে হবে ব্রেনে 3 কোনটা হবে, 3 পয়েন্ট সামথিং, 4ও না, তো 20 তো অনেক দূর, 12 অনেক দূর, 8√3 মানে √3 মানে 1.73, তার মানে 8-এর মান হচ্ছে সে 12-13 হবে, এটা কাছাকাছি হচ্ছে না, মানে 3.46-এর কাছে 2√3 অঙ্ক না করি ঘ নম্বর দিয়ে ফেলা যায়। ওকে, আমরা তাহলে এখানে পরবর্তী অঙ্কে চলে আসি, 6 নম্বর অঙ্কে, যে একটি ঘনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96। আমি তাহলে এই অঙ্কগুলো মুছে দিচ্ছি। ওকে, আমি এখানে একটা স্পেস তৈরি করে ফেলি যাতে আমি আরেকটু ডিটেলস তোমাদের করে দিতে পারি। আমি দ্রুত কথা বলছি, কিন্তু তোমরা যদি না বুঝো তাহলে বারবার দেখবা, ঠিক আছে? আমার কথার সাথে করতে হবে তা না। এটা রাজশাহী বোর্ড আসছে, এর আগের অঙ্কটা রাজশাহী বোর্ডে ছিল, মানে প্রথম 3টা ছিল ঢাকা বোর্ডে, পরেরটা রাজশাহী বোর্ডে, এগুলো লেখা আছে সাইড দিয়ে, যশোর বোর্ড, প্রতিটা বোর্ডে 3টা করে আসছে। একটি সমবাহু ত্রিভুজ, এটা তো হয়ে গেছে, সমবাহু ত্রিভুজটাও করে ফেলছে, আমি এটাও মুছে দিচ্ছি। ওকে, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96। সম্পূর্ণ পৃষ্ঠ মানে কি? একটা ঘনকের পৃষ্ঠ আছে মোট 6টা। একটা ঘনক কাকে বলে আমি তোমাদের একটা বই দেখাই। ওকে, ধরো এই যে সম্পূর্ণ পৃষ্ঠ মানে কাকে বলে যায়, এই যে ধরো একটা বই, ঠিক আছে? এটার 1 পৃষ্ঠ, 2 পৃষ্ঠ, 3, 4, 5 এবং 6, এই 6টা পৃষ্ঠকে বলা হয় ঘনকের পৃষ্ঠ অথবা আয়তাকার ঘনবস্তু, যেগুলো তাদের পৃষ্ঠ মোট 6টা থাকে। ওকে, তো ঘনকের পৃষ্ঠ আছে মোট 6টা। আমরা জানি কি ঘনকের যে উপাদানগুলো আছে প্রত্যেকটা হচ্ছে বর্গ, প্রত্যেকটা পৃষ্ঠই বর্গ, এরকম 6টা বর্গ মিলেই একটা ঘনক হয়, ঠিক আছে? তো আমরা জানি একটা বর্গ যেটা থাকে, একটা বর্গের ক্ষেত্রফল কত বলো থেকে? একটা বর্গের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে a²। তো ঘনকের মোট এরকম বর্গ ক্ষেত্র আছে মোট 6টা, এই জন্য 6a²। ঘনকের মোট যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তাকে বলা হয় 6a²। তাহলে 6a² = 96 হলো। কী করে হলো তোমরা ক্লিয়ার? তাহলে তোমরা a² দাও 96/6, 96/6 আমি ক্যালকুলেটার দিয়ে দিচ্ছি। 96/6 মানে হচ্ছে 16, 16কে মানে 16, a² তাহলে পাচ্ছ 16, দ্রুত করতে হবে। তাহলে a = কত? a = 4, ডান। a = 4, আমার কী চাইছে দেখি এবার। বলছে কর্ণের দৈর্ঘ্য কত? ওকে, কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। ওকে, আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? √2a, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3। এগুলোর ব্যাখ্যা আছে, এখন তোমরা আমি দেবো না, গণজ্যামিতি করালে অবশ্যই দেখে দেবে সেখানে। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a, তো √3 আর এর মান কত পেলাম আমরা? 4, এই যে 4√3, এই যে তোমার এখানে আছে 4√3, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। একটি বর্গের পরিসীমা a/2, এটা খুবই সুন্দর একটা অঙ্ক। একটি বর্গের পরিসীমা a/2 মানে কি? একটা বর্গ মানে 4টা বাহু দ্বারা গঠিত, তো 4টা বাহু মানে a/2। তা বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত বলো তো দেখি? একটা যদি হয় a/2, তাহলে a/2 হচ্ছে তার পরিসীমা, 4টা বাহু মিলে আমি তাকে 4 দ্বারা ভাগ করব। আমি যদি তাকে 4 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো প্রতিটা বাহুর মান। তাহলে a/2কে তুমি 4 দ্বারা ভাগ করে a/2 × 1/4 = a/8 হলো না? এই হচ্ছে এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। এটা যদি বাহুর দৈর্ঘ্য হয় তার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি কি বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রফল মানে কি? তার স্কোয়ার। এটাকে তুমি স্কোয়ার দাও, তাহলে কত পাচ্ছ? a² / 8 = 64, a² / 64। এটাকে বলা হয় যদি ঘনকের বর্গের পরিসীমা, যদি একটি বর্গের পরিসীমা a/2 হলে এর ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে a² / 64, যেটা। এখানে আবার গাঢ় একটা অঙ্কের কথা এখানে বলছে, সেম আগে এরকম একটা অঙ্ক আমরা করে আসছি, ক্লিয়ার? আমি আশা করি এখান থেকে তোমাদের এখন কাজে লাগবে ওই কথাগুলো, যে একটা আছে আয়তক্ষেত্র আছে এখানে 10 আর এখানে হচ্ছে 6, এমন আয়তক্ষেত্রটা, এটা এমন, এটা টাচ করছে এইভাবে, এটা হচ্ছে সরি উল্টা লিখে ফেলছি তাই না? হ্যাঁ, আয়তক্ষেত্রের ভিতরে বৃত্ত, এই হচ্ছে আমার আয়তক্ষেত্র, এই হচ্ছে আমার একটা বৃত্ত। দেখো একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু এই বাহুটাকে টাচ করে না ওরা, এখানে এই বৃত্তটা টাচ করছে মূলত এখান থেকে এখান পর্যন্ত, এই বৃত্তের ব্যাস হচ্ছে এটা। তাহলে এখানে আমাকে বলছে যে এটা হচ্ছে 10, এই আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 আর এটা হচ্ছে তোমার 6, প্রস্থ হচ্ছে 6। এর গাঢ় অংশের ক্ষেত্রফল কত? প্রথমে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। 10, 6 × 10 = 60, 60 হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার দেখি বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল জন্য আমার বৃত্তের লাগবে আমার ব্যাসার্ধ। এই যে বৃত্তটা আছে এটার ব্যাস হচ্ছে এইখান থেকে এখানে টাচ করছে,
করছে, ওইখান থেকে এখানে কিন্তু ওরা টাচ করে নাই, এখান থেকে এখানে টাচ করছে, মানে এটা হচ্ছে এই বৃত্তটার ব্যাস। ব্যাস কত? এখান থেকে এটা মানে 6, ওই যে এটা 6, এটা 6, এটা 6, এটা 4, 6, তাহলে এই বৃত্তটার ব্যাস হচ্ছে 6, তাহলে ব্যাসার্ধ কত? 3, তো ব্যাসার্ধ যদি 3 হয়, পাই আর স্কোয়ার মানে কি পাই ইন্টু 3 স্কোয়ার, তাহলে পাই ইন্টু 3 স্কোয়ার তুমি দাও 3.1416 ইন্টু 3 স্কোয়ার, তাহলে তুমি পাচ্ছ 28.27। ঠিক আছে, এইটা থেকে তুমি এই 60 বিয়োগ দাও, তাহলে তুমি কি করবে এখন 60 বিয়োগ আনসার দিবা, তাহলে তুমি পাচ্ছ 31.72। ওকে, এই 31.72 দেখো এখানে আছে হুবহু আগের মতো অঙ্কটা। ঠিক আছে, তো আমি যেটা বললাম মুখে মুখে প্লাস ক্যালকুলেটরের কথা বললাম, তোমরা সেটা দেখে নাও। ওকে, আমি তাহলে আরও কিছু মুছে দিচ্ছি। এবার পরবর্তী অঙ্ক দেখি, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25 √3, বাহুর দৈর্ঘ্য কত? আমরা সমবাহু ত্রিভুজের সূত্র জানি কি √3/4 স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ ক্ষেত্র, তাহলে √3/4 স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে 25 √3। ওকে, তাহলে আমি এক কাজ করি, √3 কেটে দিই, দুই পাশে আছে, তাহলে এই পাশে 25/4 হবে। ওকে, বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে আছে 25, 4 ওই পাশে গুণ হবে, তাহলে 25 × 4 কত? 100। তো a স্কোয়ার ইকুয়াল টু যদি হয় 100, তাহলে a ইকুয়াল টু কত? √10, 100 মানে 10, এই যে a এর মান 10, তাহলে সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রফল হলে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10। আমার ইকুয়েশনটা বোঝার চেষ্টা করো, আমার কথা দ্রুত হয়ে গেলেও তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, কারণ আমি যদি স্লো মোশনে করাই এই লেকচারটা শেষ করতে 1 ঘন্টা লেগে যাবে। ওকে, একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব, আমার কাছে একটা সুষম ষড়ভুজ আছে এরকম। ওকে, এটাকে বলা হয় সুষম ষড়ভুজ, 1 2 3 4 5 6, 6টা কোণ এখানে আছে। ওকে, আর 6টা ত্রিভুজ তৈরি হয়, সুষম ষড়ভুজ মানে এমন। ঠিক আছে, তাহলে এখানে দেখো কয়টা ত্রিভুজ আছে, 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজ আছে। এই প্রতিটা বাহু বলছে 6 করে, এই প্রত্যেকটা দৈর্ঘ্য 6 মিটার। ওকে, আমরা জানি কি যে সুষম বা ষড়ভুজ তার যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তার জন্য একটা সূত্র আছে আমার কাছে। ঠিক আছে, এই সূত্র হচ্ছে কি n²/4। দেখো এতক্ষণ আমি কোনো সূত্র কম অ্যাপ্লাই করছি, বেসিক সূত্র দেখাচ্ছি, এটা মুখস্থ করে নাও। n²/4 কট হচ্ছে তোমার 180/n, এটা হচ্ছে তোমার সূত্র। তো আমাদের এখন প্রথমে লাগবে কট থিটার মান। ঠিক আছে, যেমন তোমার হচ্ছে গিয়ে n²/4, এখানে থিটার মান কিছু লাগতেছে না, কারণ হচ্ছে বেসিকলি আমরা সব মান এখানে পাচ্ছি, কারণ হচ্ছে তোমার n মানে আমার কয়টা। ঠিক আছে, কয়টা বাহু আছে, 1 2 3 4 5 6টা বাহু আছে। a মানে বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে আমি দেবো 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য আছে 6 স্কোয়ার ভাগ দেব 4 কট 180-কে n মানে কত? 180/6, তাহলে 180/6 দিলে তুমি পাচ্ছ 30 ডিগ্রি। ওকে, 180/6 দিয়ে দিচ্ছ তুমি, n এর মান কিন্তু 6, কারণ 6টা বাহু আছে এটা। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে কী পাবো দেখো তো, 6 × 6 এর স্কোয়ার ইকুয়াল টু কত? 216 ভাগ 4 যদি দিই আমি, তাহলে এখানে পাচ্ছি 54। ওকে, এটা হচ্ছে 54 কট 30 ডিগ্রি। ওকে, এখন কট 30 ডিগ্রি তুমি কী করে বের করবা? তুমি কট 30 ডিগ্রি বের করা দরকার না, তোমার এখানে 10 আছে, তুমি 10 দাও, 10 30 দাও। ঠিক আছে, 10 30 দিলে তুমি পাচ্ছ একটা মান 0.57। এটা তুমি এবার হচ্ছে এসি অথবা এসি দাও, 0 হয়ে গেছে। ঠিক আছে, এবার কিছু নাই, অ্যান্সারে কিন্তু তোমার থিটার মানটা আছে, তুমি 10 মানে থিটার মানটা পাইছো। এখন তুমি কী করবো বলো তো, 1 ভাগ অ্যান্সার দিবা। 1 ভাগ অ্যান্সার দিলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার ওই অ্যাকচুয়ালি 1 ভাগ অ্যান্সার মানে কি কট হয়ে গেল এখন 10। প্রথমে আমি 10 নির্ণয় করছি, 10 30 মান নির্ণয় করছি, ওই 10 30 মানকে আমি কী করলাম 1 দ্বারা ভাগ দিলাম, 1 দ্বারা অ্যান্সারকে ভাগ দিলাম, তখন আমি পেলাম কট 30 মান। কট 30 মান 1.73 পাইছি, এর সাথে আমি ইন্টু দেব 54। ঠিক আছে, দিলে পাচ্ছি আমি কত? 93.53। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখি আমার 93.53 আছে কি না। এখানে 93.53 কোথাও নাই, আমি দেখবো অপশনের মধ্যে কোনটা আছে। দেখো 108 এটা 93 থেকে অনেক বেশি, এটা হবে না। তাহলে 54 দেখি কত? 54 93.53, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এই ভুজের কোণের মান নির্ণয় করার জন্য লাস্টে একটা অঙ্ক আছে, সুষম পঞ্চভুজের শীর্ষকোণ কত ডিগ্রি, এটার সময় আমরা এটার কোণ নির্ণয় করা দেখবো। সুষম ষড়ভুজের কোণ, প্রত্যেকটা কোণের মান কত, এই কোণগুলোর মান কত, আমরা তখন এগুলো শিখবো। ওকে, লাস্টে শিখবো এটা। আর এখন শুধুমাত্র দেখলাম প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তখন আমাকে যদি বলে তার ক্ষেত্রফল কত, আমি কিভাবে নির্ণয় করব, এটা পুরোটাই সূত্র দ্বারা করলাম। ওকে, এবার আসি আমরা নেক্সটে, যে একটি
বৃত্তের ব্যাস 26 হলে এর ক্ষেত্রফল কত? এটা আমরা বৃত্তের ব্যাস অলরেডি করে ফেলছি। বৃত্তের ব্যাস 26 মানে কি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 26 অর্ধেক 13, তাহলে তুমি পাই আর স্কোয়ার দাও 3.1416 ইন্টু আর এর মান কত 13 স্কোয়ার, তুমি 13 স্কোয়ার দাও, তাহলে পাবা 530.93। দেখো তো 530.93 আছে কি না, এই যে 530.93 আছে। এটা ছিল বেসিক অঙ্ক। বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। 1 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তন কত? ঘনকের আয়তন মানে হচ্ছে a কিউব, তোমার ধারের মান হচ্ছে 1 সেন্টিমিটার, তার মানে 1 কিউব। 1 কিউব মানে 1, এই যে কতে 1 তোমার এখানে মনে দেখা যাচ্ছে না, তাহলে এতে ছিল, এটার মান হচ্ছে 1, এই হচ্ছে 1 হলো এটার অ্যান্সার। তো আমাদের এই যে আমাদের এই স্টেপের অঙ্কগুলো শেষ হয়ে গেল। আমি দ্রুত করতেছি, তোমাদের কাজ থাকবে আমার কথাগুলো বোঝা, একটা অঙ্ক না বুঝলে বারবার দেখা। ওকে, আমি নেক্সটে চলে যাচ্ছি। একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 এবং প্রস্থ 10। আমি একটা আয়তক্ষেত্র প্রথমে এঁকে ফেলবো, ঠিক আছে, এই যে এঁকে ফেললাম। কর্ণের দৈর্ঘ্য 15, এই হচ্ছে এটা কর্ণের দৈর্ঘ্য 15, আর বলছে এটার প্রস্থ 10, এই যে এটা দিলাম প্রস্থ 10 দিলাম, ক্ষেত্রের দৈর্ঘ্য কত এটা। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার মানে 15 স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি মান দিলাম এক্স মানে যেটা দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব মানে 10 স্কোয়ার। ওকে, তাহলে 15 স্কোয়ার কত, দেখো 15 স্কোয়ার হচ্ছে 225, এটা 225, আর 10 স্কোয়ার মানে 100 মাইনাস 100 ইকুয়াল টু এক্স স্কোয়ার। 225 মানে কি 125 ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল কত হবে √125। তো √125 এর মান দেখি কত, √125 দাও, এটার মান তুমি পাচ্ছ 11.18। এই যে এটা হচ্ছে আমার তো দেখি অপশনে আছে কিনা 11.18। অপশনে 11.18 নাই, তাহলে অপশনে 25 আছে, 5 আছে, তাহলে এগুলো তো হবে না, আমার তো দরকার 11 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাহলে 5√5 দেখি তো, 5√5 যদি তাও তুমি, তাহলে পাবা 11.18, তাহলে 5√5 হলো আমার সেই অ্যান্সার। আমি কিভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমাদের এখন যেটা আছে, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3, বাহুর দৈর্ঘ্য কত, এমন ওকে আগেও করছি। ক্ষেত্রফল মানে কি √3/4 a স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, এটা দেওয়া আছে 4√3। ওকে, বাহু মানে এর মান নির্ণয় করতে হবে, এই √3 কেটে দাও, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত, 4 পাশে গুণ হলে 16 হবে, তাহলে a ইকুয়াল টু কত √16 মানে 4, বাহুর দৈর্ঘ্য কত হলো 4 হলো, ঠিক আছে। এই যে আমাদের এটাও হয়ে গেল। একটি বর্গের পরিসীমা 16 হলে কর্ণ কত? একটি বর্গের পরিসীমা 16 মানে বর্গের পরিসীমা একটু আগে করছিলাম 4 দ্বারা ভাগ করতে হয় বাহুর দৈর্ঘ্যের জন্য। পরিসীমা যদি 16 হয় তাকে আমি 4 দ্বারা ভাগ করবো, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি 4 পাবো। তাহলে আমার কাছে যে বর্গটা আছে এই বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 4 4 4 করে, ঠিক আছে। তাহলে বর্গের কর্ণ দৈর্ঘ্য মানে কি, আমি এটাকে মুখস্থ বলছিলাম √2a হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য। তো তুমি √2 দাও ইন্টু এর মান আছে 4, এই যে 4√2, এটার অ্যান্সার হলো 4√2। দেখো তো আছে কিনা, যে একটা 4√2 এটা প্রথমে আছে। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এ, আমার কাছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এর ভূমি হচ্ছে এ সমান সমান বাহুর দৈর্ঘ্য বি। ওকে, তাহলে এটার ক্ষেত্রফল কত? এখানে জাস্ট একটা ট্রিক্স খাটাছে, তাই আমি এটা দিয়েছি তোমাদেরকে। ট্রিক্স মানে কি, আমরা জানি কি b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু ঘাপলাটা কোথায়, আমরা এই সূত্রটা কখন অ্যাপ্লাই করি, যখন আমরা কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির মান বি ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ধরি। তাহলে এটা পুরোপুরি উল্টো না, দেখো তো, সমদ্বিবাহু ত্রিভুজে আমার ভূমি বলছে এখানে এ, তাই উল্টা দেবে সেটা, এটা বি এর জায়গায় এ হবে, a/4 হবে √4, এর জায়গায় বি স্কোয়ার হবে, আর বির জায়গায় এ স্কোয়ার হবে। এই যে এটা শুধুমাত্র উল্টে দিতে হবে এটা, কারণ চিত্রেই আমাকে উল্টা মান দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই জন্য এটা তো b/4 স্কোয়ার বি স্কোয়ার, b/4 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা হবে। এটা জাস্ট কনফিউজ করার জন্য দিচ্ছে, অনেক স্টুডেন্ট মুখস্থ দিয়ে দিবে, আরে আমি তো জানি সমদ্বিবাহু ত্রিভুজ b/4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু এটা হবে না, কারণ এখানে তারা মান চেঞ্জ করে দিচ্ছে। আমরা তারপর দেখি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16, আমার কাছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তার পরিসীমা 16, আর কি দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য 6 দেওয়া আছে, যে 6, এখানে একটা টেকনিক কাটায় আমাকে বলছেই 16, তাহলে আমি 6 যদি বাদ দিয়ে দিই তা আমার কাছে আর থাকলো কত, 10 থাকলো না। সমদ্বিবাহু ত্রিভুজের তো বাকি দুইটা বাহুর মান সমান, আমি 10কে 2 দ্বারা ভাগ দিলে 5 পাচ্ছি, তাহলে বুঝতে পারলাম আমি যে এই দুইটা বাহুর মান 5। একটু ব্রেন খাটাতে হবে, তাহলে শেষ আমার অঙ্ক। আমি দেখি এবার কী চাইছে। উচ্চতা কত, এটা উচ্চতা কত, এই উচ্চতা লম্বা আঁকবো, একটু আগে এরকম অঙ্ক করেছিলাম। লম্বা আঁকা মানে কি, 6 ভাগ হয়ে যাবে 3 3 করে, এই যে এটা 3 দাও, এটা 3 দাও। লম্বের জন্য এই যে সমকোণী ত্রিভুজ আছে অতিভুজ স্কোয়ার মানে কি 5 স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার মানে 3 স্কোয়ার,
প্লাস লম্ব স্কোয়ার ধরলাম এক্স স্কোয়ার, লম্বকে আমি এক্স ধরলাম, এটা নির্ণয় করবো। তাহলে 5 স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার মানে 25, 25 থেকে 9 বাদ দিলে 16 থাকে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু থাকে 16 থাকে, মানে 3 স্কোয়ারের পাশে মাইনাস হয়েছে, তাহলে এক্স ইকুয়াল কত? √16 মানে 4, এক্স ইকুয়াল টু 4, এটার কত? তাহলে আমি উচ্চতা পেলাম 4। তাহলে দেখো উচ্চতা 4 আছে কিনা, এই যে উচ্চতা হচ্ছে 4, এগুলো ময়মনসিংহ বোর্ড 20-এ আসছে। এবার বলছে বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কত? বৃত্তের ব্যাস এবং পরিধির অনুপাত। এখন তোমাদের জানতে হবে বৃত্তের ব্যাস কি পরিধি কি? বৃত্তের ব্যাস মানে কি? বৃত্তের ব্যাস মানে 2r, একটা আর মানে বৃত্তের ব্যাসার্ধ, দুইটার মানে বৃত্তের পরিধি 2r। বৃত্তের ব্যাস এবং পরিধি, বৃত্তের পরিধির অনুপাত কত? বৃত্তের পরিধি মানে কি? 2πr। ওকে, তাহলে অনুপাত আমরা কী করে ভাঙি? উভয় পক্ষে কিছু থাকলে কেটে দেবো, আর কেটে দিই, 2 কেটে দিই, থাকলে এখানে কিছুই নাই, এখানে 1 আছে, অনুপাত আছে, এখানে বাদ থাকলে শুধু পাই, 1 অনুপাত পাই, এই যে এটা হচ্ছে 1 অনুপাত পাই হচ্ছে এটার অ্যান্সার। ওকে, এটাকে বলে বৃত্তের ব্যাস। আর যদি বলতো বৃত্তের ব্যাসার্ধ পরিধি অনুপাত, তাহলে তুমি বলতে কি পাই r/2, না সরি r অনুপাত 2πr, বৃত্তের ব্যাসার্ধ আর পরিধি অনুপাত কত? আর কেটে যেত, 1 অনুপাত 2π হতো, মানে থাকবে। ওকে, আমরা এবার তাহলে পরবর্তী অঙ্কে যাই, এটা মনে হয় শেষ অঙ্ক। ওকে, একটি সুষম পঞ্চভুজের একটি শীর্ষবিন্দু কোণের মান কত? দেখো আমার কাছে পঞ্চভুজ আছে, 1 2 3 4 5, এমন। ওকে, 1 2 3 4 5 6টা কেন হলো? পঞ্চভুজ, 5টা হবে, ভুল হয়েছে, ঠিক আছে। 1 2 3 4 5, ওকে, এটা হচ্ছে আমাদের পঞ্চভুজ, 1 2 3 4 5, 5টা পঞ্চভুজের শীর্ষ কোণের মান, প্রত্যেকটা কোণের মান কত? ঠিক আছে, তো আমরা কি করে নির্ণয় করব শীর্ষ কোণের মানগুলো? দেখো আমরা প্রথমে চিন্তা করব যে আমি টেকনিক একটা দেখা দিয়েছি, সূত্র আছে n/2 এসে হাবিজাবি, সূত্রে আমি যাবো না, তোমরা বেসিকটা দেখে নাও। আমরা যখন কোনো একটা ত্রিভুজ নির্ণয় করি, ত্রিভুজের জন্য আমরা বলি ত্রিভুজের 3 কোণ হচ্ছে 180 ডিগ্রি। আমরা যখন চতুর্ভুজ নির্ণয় করি তাহলে 360 বলি। তার মানে দেখো ত্রিভুজ থেকে চতুর্ভুজে গেলে বাড়া শুরু হয়েছে 180 করে, চতুর্ভুজ থেকে পঞ্চভুজে গেলে 360-এর সাথে আবার 180 যোগ দাও, 360 যোগ 180, তাহলে হচ্ছে 540। ওকে, হচ্ছে পঞ্চভুজ, এটা চতুর্ভুজ, এটা হচ্ছে ত্রিভুজ। তাহলে ষষ্ঠভুজের ক্ষেত্রে এই 540-এর সাথে তুমি 180 আরও যোগ দাও, তাহলে পাচ্ছ 720। ওকে, তুমি সপ্তভুজের ক্ষেত্রে তুমি যদি যাও তাহলে 720-এর সাথে তুমি আরও 180 যোগ দাও, তাহলে পাবা 900। এই যে এইভাবে যাবে। তাহলে আমার কি দরকার? দিতে সুষম পঞ্চভুজের একটি শীর্ষবিন্দু, সুষম পঞ্চভুজের কোনটা বলতো? এই যে 540, এটা তো 540, ঠিক আছে। তো 540-কে তুমি ভাগ দিবা কত দ্বারা? পঞ্চভুজ মানে 5 দ্বারা ভাগ দিবা। ওকে, তো 540-কে তুমি 5 দ্বারা ভাগ দাও, 540 ভাগ 5, তাহলে তুমি পাবা 108। এই যে 108 হচ্ছে আমার অ্যান্সার। তা আমাকে যদি বলতো ষষ্ঠভুজ মানে 720 কী করে আসছে? তোমরা পরীক্ষায় কোনো কিছু মুখস্থ ছাড়া আশা করে ক্লিয়ার। এটাকে তুমি 6 দ্বারা ভাগ দিবা, তো 720-কে তুমি যদি 6 দ্বারা ভাগ দাও তাহলে ষড়ভুজের মান পাবা, প্রতিটা শীর্ষ কোণের মান 120 ডিগ্রি। ওকে, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা যদি বলি প্রতিটা শীর্ষভুজের মান কত? চতুর্ভুজ 360-কে তুমি 4 দ্বারা ভাগ দাও, তাহলে পাবা 90, এই টাইপের। ওকে, তারপর সপ্তভুজ অষ্টভুজ যাই থাকুক না কেন এইভাবেই এটা এই সূত্র ধরে আগাবে। ওকে, তো সূত্র ছাড়াই আমরা এইভাবে মনে রাখবো, তারপরে এখান থেকে এভাবে নিয়মগুলো নির্ণয় করব। তো আমি আজকে এখানে প্রায় 20টা অঙ্ক করে দিছি, প্রত্যেকটা অঙ্কই তোমরা রিসার্চ করতে থাকো, রিসার্চ করে করে আমার মতো করে ফার্স্ট হওয়ার চেষ্টা করো, ব্রেনের মধ্যে ব্যাপারটা নিয়ে আসো। আয়তের ক্ষেত্রে কী করে কাজ করে, কর্ণ কী করে কাজ করে, তাদের মধ্যে বৃত্ত কী করে কাজ করে, বৃত্ত অন্তর্লিখিত থাকলে কী করে কাজ করে, এই ক্ষেত্রফল থেকে মানে সব ব্যাপার স্যাপার তোমরা কাছে নিয়ে আসো। আমার ভিডিও যদি একটু ফাস্ট হয়ে যায় তোমরা একটু স্লো করে করে দেখো, থামিয়ে দেখো, খাতায় তুলে দেখো। আর অঙ্কগুলো কোথাও যদি বুঝতে প্রবলেম হয় আমার মুখের কথাটা আছে, মুখের কথার সাথে মিলিয়ে নাও, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, কয়দিন পরে সাপ্লিমেন্টে এগুলো সব পাবা। আর ভিডিও রেজুলেশনটা ফাস্ট করে দাও। ধন্যবাদ।